ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি। আর আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনোভা। শেয়ার বাজারে যখন আস্থা ফেরানোর চেষ্টায় নীতি নির্ধারকরা ব্যস্ত, তখন একের পর এক জরিমানার ঘোষণা আলোচনায় এসেছে। কোনো কোম্পানি কর্তা পলাতক, তাদের বিরুদ্ধে জারি হচ্ছে শাস্তি। কেউ জাল প্রতিবেদন দিয়েছেন, তাদেরও করা হয়েছে দায়ী। প্রশাসনিক দৃষ্টিতে এটি শৃঙ্খলা ফেরানোর চেষ্টা হতে পারে। তবে প্রশ্ন, কেবল জরিমানা করেই কি বাজার চাঙ্গা হবে? যে অপরাধ বহু বছর আগের, তার জন্য এখন শাস্তি দিলেও নতুন কোম্পানি বা বিনিয়োগকারী কি ভরসা ফিরে পাবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এইসব অর্থ আদায় কতটা কার্যকরভাবে হচ্ছে? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই আজ টালিখাতার আলোচনা। পলাতক ব্যক্তিদের জরিমানা করলেই পুঁজিবাজার চাঙ্গা হবে। অতিথি হিসেবে আজকে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের সাবেক সিনিয়র সহ সভাপতি আহমেদ রশিদ লালী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আলামিন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টালিখাতার আয়োজনে। আমি একটু জনাব আলামিন, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাচ্ছি। নানা অঙ্কের জরিমানার কথা কিন্তু আমরা শুনছি, তো এখন পর্যন্ত কত টাকা জরিমানা করা হলো, কাদেরকে জরিমানার আওতায় আনা হলো, তাদের অপরাধ কি ছিল এবং এই টাকা কতটুকু আদায় হলো? আপনাকে ধন্যবাদ। দেখুন, আসলে জরিমানাটা করার একটা ডিউ প্রসেস আমাদের বিসেকের যে এনফোর্সমেন্ট অ্যাকশন আছে সেখানটায় দেওয়া আছে। বিসেকের ওয়েবসাইটে ফুল ডিসক্লোজার হিসাবে কোন ব্যক্তি প্রতিষ্ঠানকে কেন কত টাকা কি কারণে করা হয়েছে সেই ব্যাখ্যাটা সুনির্দিষ্টভাবে দেওয়া আছে। আর বিসেকের যে আইনগত জটিলতার ক্ষেত্রে যদি বলা হয়, প্রথমে যখন আপনি একটা সাবমিশন দিবেন, সেই সাবমিশনটাকে আপনি কিন্তু একটা 90 ডেজের টাইম দিতে হয় তাদের হিয়ারিং এর জন্য। যে যাকে আপনি ফাইন করছেন তার কিছু বক্তব্যের জন্য 90 ডেজের একটা টাইম দেওয়া হয়। সেই 90 ডেজের মধ্যেও যদি কোনো ধরনের পরিবর্তন না আসে, তারপর একটা রিভিউ পিটিশনের জন্য অ্যানাদার ধরেন আপনার 180 ডেজ। তাহলে 180 ডেজ আর 90 ডেজ, এই তিনটাকে মিলে প্রায় 9 মাসের মতো একটা সময়। তো 9 মাসের সময় হচ্ছে আইনগত বাধ্যবাধকতার কারণেই এই 9 মাসের জায়গাটায় সময়টাকে আপনাকে দিতেই হবে। এরপর যদি সেই 9 মাসে কোনো ধরনের কিছু, যাকে ফাইন করা হয়েছে, যে কারণে ফাইন করা হচ্ছে, সেখানে যদি কিছু না আসে, তারপর একটা সার্টিফিকেট কোর্ট একটা বলে কথা আছে লোয়ার কোর্টের, সেখানটা একটা মামলা যাবে। সে মামলা হওয়ার পরে পরবর্তীতে এই বিষয়গুলোকে নিয়ে যখন আপনি, যিনি যার নামে ফাইন করা হচ্ছে, উনি আদালতের মাধ্যমে যদি প্রমাণিত হয় যে উনি নির্দোষ, বা উনি যদি জানাতে পারেন যে এই জিনিসগুলো তার বিরুদ্ধে সত্যি বা অসত্যি, সেটা আদালত যে সিদ্ধান্ত দিবে সেভাবেই আসবে। তাহলে আপনি প্রশ্ন রাখতে পারেন, বা আপনি শুরুতে যে কথাগুলো বলছিলেন যে জরিমানা করা পদ্ধতি, প্রক্রিয়া বা টাকা এগুলো আদায় হবে কিনা, প্রত্যেকটা বিষয় কিন্তু আইনি কাঠামোর মাধ্যমেই যাচ্ছে। যেটা কিন্তু কিছুদিন আগে বিসেকের পক্ষ থেকে আমাদের ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের যেসব সাংবাদিকরা আছেন, ওনাদেরকে ব্যাপারগুলো ইন ডিটেইল তারা জানিয়েছে। তার মানে কি, এখন কিন্তু আপনার বিষয়গুলো নিয়ে অহেতুক ফাইন হওয়া, এইটা সেটা যেটা, কারণ সমাজে যেহেতু অনিয়ম ছিল, যেহেতু দীর্ঘ ফ্যাসিস্ট গভর্নমেন্ট একটা লম্বা সময় রুল করেছে, আপনি কিন্তু বললেই হবে না যে বিষয়গুলোর মধ্যে কারো কোনো দায়বদ্ধতা বা কিছু নাই, বা সবাই এখন ভালো হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে যে আইনিগত জায়গা থেকে বিসেকের যে নিজস্ব আইনি কাঠামো আছে, সেখান থেকে তাদের যা করণীয় তারা তা করছে, এবং যাদেরকে অভিযুক্ত করা হচ্ছে তাদের যদি কোনো সংশ্লিষ্টতা না থাকে, আদালতের মাধ্যমে কিন্তু তারা প্রমাণিত হয়ে আসবে যে তারা কিছু করেনি। কিন্তু এর আগ পর্যন্ত মানে অফিসিয়াল অ্যাকশন যদি না হয়, যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অনেকগুলো নির্দেশনার মধ্যে একটি নির্দেশনা খুব গুরুত্বপূর্ণ ছিল, 5টা নির্দেশনার একটার ছিল যে কারসাজি চক্রকে কোনোভাবেই কোনো অবস্থাতে ছাড় দেওয়া হবে না। যেহেতু ওনার 30 একটা জিরো হচ্ছে যে আপনার করাপশন জিরো বাংলাদেশ, দ্যাটস ওয়াই আমি সেই স্পিরিটের সাথে মোটামুটি যেই বাজারে যে দীর্ঘ 15 বছর লুটপাট হয়েছে, যার একটা চিত্র আপনারা দুর্নীতি শ্বেতপত্রে দেখেছেন, 1 লক্ষ কোটি টাকা করে দাবি করা আছে যে এখানে শেয়ার বাজার থেকে পাচার হয়েছে। আর এই বিষয়গুলোকে সামনে রেখেই কিন্তু তারা একটা পদ্ধতি বা প্রক্রিয়াগত ভাবে কাজগুলো করে যাচ্ছে। এই কাজের পরে আদালত থেকে হয়তো বিষয়গুলো একটা ফয়সালা আসবে, বাট এর আগে যে জিনিসগুলো হচ্ছে, আমি যেটা ব্যক্তিগতভাবে জেনেছি বা দেখেছি, এখানে পুরো বিষয়টাই কিন্তু আইনি কাঠামোর মাধ্যমে হচ্ছে। অন্যায়ভাবে কাউকে কিছু, কারণ কোনো ব্যক্তির সাথে কারো কোনো কনফ্লিক্ট নাই, কনফ্লিক্ট হচ্ছে তাদের যে কাজগুলো, সেই কাজগুলোর ভিত্তিতেই, তথ্যপাত্রের ভিত্তিতে তারা কাজগুলো করছে। জি জনাব আলামিন, অন্যায়ভাবে কাউকে জরিমানা করা হচ্ছে না, এরকম একটি বিষয় আমরা জেনেছি। আমরা যদি জানি যে জরিমানাকৃত কোম্পানি হচ্ছে 22টি এবং 40-এর অধিক কর্মকর্তা রয়েছেন, এবং আদায়কৃত জরিমানা, মোট জরিমানা রয়েছে 15 কোটি টাকা। আমি একটু আহমেদ রশিদ লালী আপনার কাছে যেতে চাচ্ছি, যে বিগত 1 বছরে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে, এই যে জরিমানার কথা বলা হচ্ছে, আপনি কিভাবে দেখছেন এই পুরো বিষয়টিকে? আপনি কি মনে করছেন যে শৃঙ্খলার এই যে প্রয়াস, সেটিকে আপনি কিভাবে দেখছেন? আপনি তো অনেকদিন ধরে আছেন পুঁজিবাজারের সাথে। জি ধন্যবাদ। বিষয়টা হচ্ছে, দেখেন, আমরাও বাজারে অ্যাকাউন্টেবিলিটি চাই, আমরাও চাই যে বাজারটা সুন্দর সুষ্ঠুভাবে
চলুক, এখানে কোনো ব্যাড প্লে যাতে না হয়। সো কাজেই এখন যারা দোষী তাদেরকে শাস্তি করতে হবে, তাদের এগেনস্টে অ্যাকশন নিতে হবে ডেফিনেটলি, এটা কোনো দ্বিমত নাই। বিষয়টা হলো যে টাইমলি এবং সঠিক সিদ্ধান্তটাই নিতে হবে, ওই জায়গায় আপনাকে কাজ করতে হবে, এবং সেই টাইমলি এবং যদি সিদ্ধান্তটা নেওয়া যায়, সময়চ্যুত সিদ্ধান্ত নেওয়া যায়, তাহলে ডেফিনেটলি বাজারের উন্নয়ন হবে, এবং এইরকম ব্যাড প্লে যারা করে তারা বাজার থেকে হয়তো সরে যাবে। জি জনাব আলামিন, আপনার কাছে একটু যেতে চাচ্ছি। আহমেদ রশিদ লালিত একটি কথা বলছিলেন যে ব্যাড প্লে যারা করেন তারা বাজার থেকে সরে যাবেন। আপনি কি মনে করছেন যে আসলেই তারা বাজার থেকে সরে যাবেন? এবং এই যে একটি সময়, আপনি তো টাস্কফোর্সের সাথে আছেন, পুঁজিবাজার সংক্রান্ত টাস্কফোর্স বোর্ডের সাথে আছেন, এই সময়ের মধ্যে নতুন কতটি কোম্পানিকে তালিকাভুক্ত করা হয়েছে? দেখুন, তালিকাভুক্তি করার ক্ষেত্রে বিগত সময়গুলোতে যেই অনিয়মগুলো ছিল সেই অনিয়মে নাম সর্বস্ব কোম্পানি কিন্তু তালিকাভুক্ত হয়েছে। সেই কারণে কিন্তু আমরা 17টা টরের মধ্যে আইপিও যে ভ্যালুয়েশন, আইপিওতে আসার ক্ষেত্রে যে ভালো কোম্পানি আনার ক্ষেত্রে যেসব বিষয়, এগুলো ইন ডিটেইল আমরা আমাদের সুপারিশমালার মধ্যে রেখেছি। জারি প্রক্রিয়া হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টা যে 5টা নির্দেশনা দিয়েছেন, তার প্রথম 2টার একটা ছিল যে আমাদের সরকারের যে শেয়ারগুলো আছে লাভজনক সেগুলোকে বাজারে নিয়ে আসা, এবং সরকারের হাতে যেগুলো বহুজাতিক কোম্পানির শেয়ারগুলো আছে সেগুলো যাতে বাজারের গভীরতা বাড়ানোর জন্য সেগুলোকে তারা ছাড়ার ব্যবস্থা করে। তার পরবর্তীতেই কিন্তু আমরা দেখেছি বিসেকের পক্ষ থেকে 6 মাসের একটা রোডম্যাপ বা সময় দেওয়া হয়েছে। তারই অংশ হিসাবে আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের পাওয়ার সেক্টরের যিনি পিডিবির চেয়ারম্যান প্লাস পাওয়ার সেক্টরের যে মাননীয় উপদেষ্টা, ওনার সাথে বিসেক চেয়ারম্যান বসেছেন, এবং তার পাশাপাশি আবার যে 3টা অংশীজন আছে, বাংলাদেশ ব্যাংক, আর এখন যেটা এনবিআর, যেটা আগে ছিল, এখন আমরা 2টা ডিভিশন হয়েছে, তো এনবিআর কে যদি বলি, পাশাপাশি বিসেক, তারা কিন্তু তাদের দিক থেকে কোন কোন ভাবে ব্যবস্থা নিলে আমাদের নির্দেশনা বা আমাদের যে সুপারিশ তার আলোকে যে ভালো কোম্পানি তালিকাভুক্ত হতে পারবে। কারণ দীর্ঘদিন ধরে কিন্তু আমরা একটা কথাই বলছি, ভালো কোম্পানি তালিকাভুক্ত হতে পারে, হতে হবে, কিন্তু এটার বাস্তবায়নের ক্ষেত্রে কোনো অগ্রগতি ভিজিবল দেখিনি। এর আগেও একবার কিন্তু 36টা কোম্পানিকে তালিকাভুক্ত করা হয়েছিল যে এই কোম্পানিগুলো পুঁজিবাজারে আসলে পুঁজিবাজারের গভীরতা বাড়বে। কারণ এর আগে প্রমাণ আছে, জিপির মতো একটা মানে জিপি যখন প্রথম তালিকাভুক্ত হয় তাতে একটা কোম্পানি দিয়ে প্রায় 1200 পয়েন্টের মতো উত্থান হয়েছিল। তার মানে বাজারে কিন্তু এটার প্রচুর বায়ার আছে ভালো শেয়ারের, এবং বিদেশি বিনিয়োগকারীরা আসতে আগ্রহী হয়। তার জন্যই কিন্তু এই সরকারের প্রধান, যেটা এই পর্যন্ত কোনো ক্ষেত্রে কিন্তু আগে কোনো সরকার প্রধান পুঁজিবাজার নিয়ে সরাসরি এত সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেয়নি, এটা যেটা আমাদের বর্তমান গভর্নমেন্ট দিয়েছে। তো সেই জন্য আমি বলতে পারি এই জায়গাটায় যেহেতু নির্দেশনা দিয়েছে, যেহেতু বিসেক কাজ করছে, আমাদের এগুলোকে সময় দিতে হবে। আর এই সময়ের মধ্যে এমনিতেও একটা কোম্পানি আসতে 1 থেকে 1.5 বছর সময় লাগতো প্রিভিয়াস টাইমে, যেদিনে আপনার শুরু হয়েছে সেটা কিন্তু আপনার সংস্কার রিপোর্টে এসছে যে যে কোনো ভাবে হোক 6 মাসের মধ্যে লেনদেন আপনার শুরু করাতে হবে, সেটা আমরা রেখেছি। এবং আর ডিজিটাল ভাবে যাতে ট্র্যাকিং থাকে, আপনার ফাইলটা কোন ডেস্ক থেকে কোন ডেস্কে আছে, এটা আইটি থেকে একটা সলিউশন এসছে। এর আগে মানে জানতোই না আইটির আগে বা আগের যে ব্যবস্থা ছিল কোন জায়গায় কোথায় ফাইল আটকে আছে, আপনাকে কি ব্যবস্থা নিতে হবে, এই ধরনের কোনো কিছু আগে ছিলই না। আমরা সংস্কার প্রস্তাবে এনেছি যে সুনির্দিষ্টভাবে যিনি আইপিও প্রসেসের মাধ্যমে যাবেন, উনি যেন প্রতিটা জায়গায় জানতে পারেন যে ওনার কোথায় কি আছে, কিভাবে উনি দ্রুত সময়ের মধ্যে উনি আইপিওতে আসতে পারেন। এই ধরনের প্রত্যেকটা বিষয় কিন্তু সুনির্দিষ্টভাবে আমরা কিন্তু সুপারিশমালার মধ্যে নিয়ে এসেছি। তাহলে আমাদের যে সুপারিশমালাগুলো এসছে, এগুলোর যেহেতু কিছু বিষয় আপনি আবার মন্ত্রণালয়ে আইনের জন্য গিয়েছে, এগুলো যখন আইন হয়ে আসবে আমরা মনে করি খুব সুন্দর সময়ের মধ্যে এই কোম্পানিগুলো আসবে। কারণ অসময়ে আপনি তড়িঘড়ি করে যেন তেন কোম্পানি আনার চেয়ে আপনি একটা সুনির্দিষ্ট পলিসির মাধ্যমে যদি শেয়ারগুলোকে তালিকাভুক্ত করেন, নিঃসন্দেহে আপনি এটা বলতে পারেন যেহেতু এটা পাবলিক ইন্টারেস্ট একটা মানে শেয়ার তালিকাভুক্ত হবে, এখানে তড়িঘড়ির চেয়ে কমপ্লায়েন্স ইস্যুটা সঠিক কিনা সেটা আমাকে দেখতে হবে। কারণ লিস্টেড কোম্পানি ছাড়া নন লিস্টেড অনেক কোম্পানি প্রফিটেবল আছে, তাদেরকে কিভাবে আনা যায়, তাদেরকে কি ধরনের ট্যাক্স ইনসেন্টিভ দেওয়া যায়, তাদেরকে কি ধরনের স্পেশাল ছাড় দেওয়া যায়। কারণ আপনি জিপি যখন তালিকাভুক্ত হয় তাদেরকে একটা বিশেষ ছাড়ের মাধ্যমে কিন্তু আনা হয়েছিল। তাহলে এই সবগুলো বিষয়কে সমন্বিতভাবেই কিন্তু কাজ চলমান, যেগুলো হয়তো আরো ভিজিবল হতে হয়তো সময় লাগছে, যেহেতু একটা প্রক্রিয়াগত ব্যাপার, ব্যুরোক্রেটিক ইস্যু আছে, বাট কাজ কিন্তু চলমান। তো সেই জন্য আমি বলবো যে এই সময়ের মধ্যে অনেকগুলো সংস্কার যেহেতু গিয়েছে, অনেকগুলো জায়গায় যেহেতু কাজ হয়েছে, এইগুলোর যখন ফলো আপ আমরা সামনে দেখবো, নিঃসন্দেহে বিগত 15 বছরে আমরা ফিরে যাওয়ার সুযোগ পাবো না। নতুন করে কেউ আর সাহস করবে না যে এই বাজারকে এইভাবে একটা জায়গায় মানুষকে একদম নিঃস্ব করে দেওয়ার কোনো রাস্তায় মানুষ আসবে না। তো আমরা মনে করি যে কাজগুলো হয়েছে, এগুলা যখন বাস্তবায়ন হবে, নিঃসন্দেহে এটা সুফল বিনিয়োগকারীরা পাবে। আলামিন, যে আপনি বেশ কিছু সংস্কার প্রস্তাবের কথাও বলেছেন, এই বিষয়গুলো নিয়ে আমরা আবারও আলোচনা করব, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে আসছি।
বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে। ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালি খাতায় সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালি খাতা। আমাদের সাথে আজকে দুজন অতিথি যুক্ত আছেন। আমাদের সাথে যুক্ত আছেন আহমেদ রশিদ লালী এবং আছেন অধ্যাপক আলামিন। আমি এ পর্যায়ে একটু আহমেদ রশিদ লালী আপনার কাছে একটু যেতে চাই। আমরা যতটুকু জানি যে এই যে জরিমানা করা হলো বিগত সময়গুলোতে, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে জরিমানার অর্থ আদায় হচ্ছে খুব অল্প পরিসরে, এখন তাহলে কি এর কার্যকারিতাটা কোথায় বা বাজারে এর কোনো প্রভাব, ইতিবাচক প্রভাব পড়বে কিনা? দেখেন, বিষয়টা হচ্ছে জরিমানা যেগুলো হচ্ছে সেগুলোর ক্যালকুলেশনটা কি সেটা আমরা জানি না। সো সেই জন্য আমরা মানে বলতে পারছি না যে এই জরিমানাটা ঠিক হয়েছে কি হয় নাই। এখন গতকালকে আমরা একটা জরিমানা দেখেছি, সেটা 100 কোটি টাকা, সাথে যে ওই ইয়েটা করেছে, অবাঞ্ছিত ঘোষণা করেছে। এখন বিষয়টা হচ্ছে কি যে দেখেন, অবাঞ্ছিত ঘোষণা করাটা এটা কতখানি যুক্ত, তার কারণটা হলো যে ভাই আপনি তো যেই অপরাধ যদি কেউ করে থাকে সেই অপরাধের শাস্তি হতে হবে এবং সেই অপরাধের আপনার ক্রিমিনাল কেস হবে। আপনি অবাঞ্ছিত ঘোষণা করে কি লাভ হবে? এটা একটা পপুলিস্ট একটা ডিসিশন। সো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, বাজারে আজকে প্রভাব পড়েছে, বাজার আজকে সেলিব্রেট করেছে, বাজার 1000 কোটি টাকার উপরে ভলিউম হয়েছে। আমরা মনে করছি যে ইট ইজ বিকজ অফ বিএসইসির গতকালকের যে সিদ্ধান্ত অবাঞ্ছিত এবং 100 কোটি টাকা ফাইন, সেই জন্য আজকে বাজার একটা রিয়াকশন দিয়েছে। বাট ইনফ্যাক্ট যে জিনিসটা সেটা হলো যে এই টাকাটা তো ফেরত আনতে হবে এবং ফেরত আনার জন্য আপনাকে তো ক্রিমিনাল কেস করতে হবে। যদি ক্রাইম হয়ে থাকে তাহলে পরে একটা ক্রিমিনাল কেস করে আপনাকে এগোতে হবে, শুধু অবাঞ্ছিত ঘোষণা করলে তো হবে না। জি জনাব লালী, আপনার এই প্রশ্নের যে উত্তরটা সেটা আমরা নিয়ে নিব একটু আলামিন, জনাব আলামিন আপনার কাছ থেকে। এই যে জনাব লালী বললেন যে অবাঞ্ছিত এবং তার এটি যুক্তিযুক্ত নয়, সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এই যে এই দুটি 100 কোটি এবং 50 কোটি, আমি যদি ভুল করে না থাকি, তাহলে এটা কি আদৌ আদায় হবে কিনা, বা এটাকে যে অবাঞ্ছিত বলছে আপনি এটার সাথে কতটুকু একমত? দেখুন, আদায় হওয়ার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নীতি করার দিক থেকে আমরা এটাকে সাপোর্ট করি কিনা। আমরা এখন যদি বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার উন্নয়নের গল্প নিয়ে আসি, কিন্তু শেখ হাসিনাকে যে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে, এটা কিন্তু মানুষের স্পিরিট, মানুষের চাওয়া থেকেই করা হয়েছে। কিন্তু শেখ হাসিনার রিয়েলাইজেশনটা কি, যে আমি কি অপরাধ করলাম, আমি তো কিছু করিই নাই, যেটা নিয়ে প্রথম আলোতে কিন্তু একটা উপসম্পাদকীয় লেখা হয়েছে যে আমার কি অপরাধ। মানে এখন যারা আসলে অপরাধ করছে সে যদি বুঝতে না পারে তার কি অপরাধ, এতদিন কিন্তু পত্রপত্রিকা আমরা নাম লেখারও সাহস পেতাম না যে কোন ব্যক্তি ক্রাইম করছে, কিন্তু 96 থেকে শুরু করে 2010 থেকে যত ধস, সেইখানে যে তাদের নাম বা তারা যে ইনভলভ না, এটা কিন্তু বাজার সংশ্লিষ্ট সবাই জানে যে তারাই এটার মাস্টার মাইন্ড। এখন সেইখানে সেটাকে যখন আমরা এই নতুন যে পরিবর্তিত প্রেক্ষাপটের বাংলাদেশে তাদেরকে যখন জরিমানা আমরা করলাম এবং অবাঞ্ছিত করলাম, এটা বাজার যেমন সেলিব্রেট করেছে, পাশাপাশি এই সরকারের দৃঢ়তা কিন্তু এখানে প্রতিষ্ঠিত হয়েছে। কারণ আপনি যত কথাই বলেন, অন্যান্য সেক্টর যেটা পারে নাই বিসেক সেটা করেছে। বিসেক কেন করেছে? কারণ বিসেক কিন্তু জনাব আলামিন, এখন তো শেখ হাসিনা সরকার নাই, এখন তো প্রায় 9 মাস, তার বেশি সময়, প্রায় 1 বছর সময়ের কাছাকাছি। একটি বাজার ঘুরে দাঁড়ানোর জন্য এই সময়টা কি উপযুক্ত সময় নয় বলে আপনি মনে করছেন? দেখুন, বাজার ঘুরে যাওয়া ডিপেন্ড করবে যারা বাই সেল এন্ডে আছে তাদের। এখানে কিন্তু অন্য কারো কোনো কাজ না। শেখ হাসিনা না থাকলেও শেখ হাসিনার হাত দিয়ে যে 10টা-12টা ব্যাংককে ধ্বংস করা হয়েছিল, সেই ব্যাংক কিন্তু ব্যাংকিং সেক্টর এখনো ক্যারি করছে। আবার পাশাপাশি ধরেন যেসব বোর্ডের লোকজন পলাতক আছে, তার শেয়ারের দাম যদি এখন ফ্লোর তুলে দেয়, এগুলা কোথায় যাবে ঠিক ঠিকানা নেই। তখন তো আপনি বলতে পারেন না যে শেখ হাসিনা নাই। এটা কেন পড়ছে? কারণ পড়ছে কারণ এই কোম্পানি এতদিন যা ছিল সব উইন্ডো ড্রেসিং করা। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যা দেখানো ছিল অল আর ডিফারেন্ট সর্ট অফ অ্যারেঞ্জমেন্ট। পত্রিকায় অলরেডি লেখা আছে 4000 কোটি টাকা থেকে বাজার থেকে তারা লুট করেছে। শেখ হাসিনার প্যাট্রোনাইজেশনেই কিন্তু এই জিনিসগুলো করেছে। আমার বন বলেন আর সুকুক বলেন, এই 4000 কোটি টাকার জন্য কিন্তু আমাদের সাফারার কারা? এই যে বাজারে যে লিকুইড মানিটা ছিল, বিভিন্ন প্রতিষ্ঠানকে তখন বাধ্য করা হয়েছে সেটার প্লেসমেন্ট নিতে। 2250 কোটি টাকার প্লেসমেন্ট সুকুকের যারা নিয়েছে, তারা কিন্তু 2250 কোটি টাকা ব্লক হয়ে গেছে ফর এভার। এখন হাসিনা না থাকলেও তো তার টাকা তো ব্লক হয়ে গেছে। কেন? কারণ তখনকার রেজিমে যারা ছিল, তখনকার গভর্নর, তখনকার যারা ছিল সংশ্লিষ্ট, সবাই মিলে এটা করেছে। ভিকটিম হয়েছে কোথায়? সাধারণ জনগণ এবং ওই যে যারা বাজারে যে লিকুইড ফান্ড সেটা। আর 750 কোটি টাকারও যেটা আন্ডার সাবস্ক্রাইব ছিল, যেটা হয় না, সেটাও বড় বড় বিনিয়োগকারীকে পুশ করে।
লালির কাছ থেকে একটু জেনে আসি। লালি, জনাব লালি, আপনি কি একমত কিনা জনাব আলামিনের সাথে, এবং বাজার যদি ঘুরে দাঁড়াতে চায় সেক্ষেত্রে ভবিষ্যতে কি ধরনের নিয়ম ফলো করা উচিত বলে আপনি মনে করেন? দেখেন, নাম্বার ওয়ান জিনিস হলো যে বাজারে যেটা উনি বললেন সেটা পলিটিক্স আনাটা উচিত না, এবং বাজারের মতো চলবে। যেটা হয়েছে অবাঞ্ছিত ঘোষণা, সেটা ঠিক আছে, অবশ্যই অ্যাকশন নিবে। যদি কোনো অপরাধ সংগঠিত হয় ডেফিনেটলি সেটার একটা শাস্তি করতে হবে, শাস্তি দিতে হবে। বাট পয়েন্ট ইজ যে প্রমাণ তো করতে হবে, সেই প্রমাণ করার জন্য আপনাকে ক্রিমিনাল কেস করতে হবে। সো দ্যাট ইজ মোর ভায়াবল দেন অবাঞ্ছিত ঘোষণা করা, টিটবিটস এগুলা করা। এগুলা তো আপনার অপরাধ করছে, গো ফর লিগাল রেমেডি, সেটা করা উচিত। আমার মনে হচ্ছে যে ডেফিনেটলি ফাইন করতে হবে, তার শাস্তি দিতে হবে, এসব অফকোর্স 100% উই এগ্রি উইথ দ্যাট, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে দেখেন, আমাদের বাজারে সবচাইতে বেশি একটা প্রবলেম, সেটা হলো ইন্টারফারেন্স। জনাব লালি, আমরা আসলে বুঝতে পেরেছি, এবং জনাব লালি এবং জনাব আলামিন, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। শেষ করছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে